হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিটিস ড্রামার এপিসোড 4কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে হংজু যখন হাসপাতালে ভর্তি ও হুইয়ংকে দেখে একটু অবাক হয়ে যায়। বলে, আমি তো এখন সুস্থ, তুমি চলে যেতে পারো। তখন হুইয়ং ওর হাতটা বুকের ওপর রেখে বলে, তুমি কি এখনো কিছু বুঝছো না? তখন ডক্টর চলে আসে। ডক্টর যখন ওকে মাথায় স্ক্যান করার কথা বলে তখনও বলে, এই ছেলেটা চলে যাক, তারপর করছি। বাইরে বসে হংজুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে হুইয়ং বুঝতে পারে না যে ও কি আমাকে সরি বলতে চাইছে, ও আমার সাথে খারাপ বিহেভিয়ার করার জন্য। তাহলে আজকে ওরকম অদ্ভুত বিহেভিয়ার করছে কেন? তার পরের সিনে আমরা এখানে হেজিকে দেখতে পাই। হেজি স্কুলে গিয়ে এখানে টিচারকে জানায় যে এখানে হংজুর প্রচণ্ড শরীর খারাপ। টিচার শুনে এটা ওদের পিই টিচারকে বলে হেজির সঙ্গে যেতে, কিন্তু হেজি বলে, আমার কাউকেই দরকার নেই, আমি একাই যেতে পারবো। তখন পিই টিচার ওর পেছন করে। পিই টিচার তো আগে থেকেই হেজিকে পছন্দ করত, যে কারণে পিই টিচার ওকে হাসপাতালে ড্রপ করে দেয়। ইভেন হেজি তো পড়েও যাচ্ছিল, তাই হিল জুতো খুলে ওকে একটা সুন্দর স্নিকার্সও পরিয়ে দেয়, বলে এটা ক্লিন আছে। হেজি বলে, পায়ে বড় হলো, অনেক অনেক ধন্যবাদ আমার হেল্প করার জন্য। একটু এগিয়েও দেখতে পাই হুইয়ং এর আঙ্কেল বেইকুক রয়েছে। বেইকুকও এখানে হুইয়ং এর সাথেই দেখা করতে এসেছে। হংজুর স্ক্যানিং শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দেওয়া হয়। হুইয়াং ওর নিজের কেবিনে নিয়ে যায়। হেজি আঙ্কেলের সাথে দেখা হয়ে বলে, আপনিও কি জানতেন যে হুইয়ং এর প্রথম ভালোবাসার মানুষ এখানে? তো আমি কি একমাত্র সত্যিটা জানতাম না? এটা শোনার পর আঙ্কেল বলে, হ্যাঁ আমি জানতাম, তো বলার মতন সিচুয়েশন হয়নি। যখন হংজু এখানে হুইয়ংকে জিজ্ঞেস করে, হেজির সাথে তোমার আগের দিনের ডেট কি হলো, তখন লিফটের মধ্যে অনেক লোক উঠে পড়ে। তারপর হঠাৎ করে ওরা ফ্ল্যাশব্যাকে দুজনের কথা ভাবতে থাকে, কারণ এই লিফটের মধ্যে দুজনে ওরা অনেক ক্লোজ ছিল। এরপর হুইয়ংকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে না। তখনও বলে, আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাই। কথা বলতে বলতেই ওখানে হেজি চলে আসে। হেজিকে দেখেই হংজু বলে, তুই কোথায় ছিলিস? আমার পা ভেঙে গেছে, আমার কি অবস্থা হয়েছে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আরে আঙ্কেল উকও এসেছে। এটা দেখেই হুইয়ং বলে, ও কি আমার থেকে পালিয়ে যেতে চাইছে? এরকম বিহেভিয়ার কেন করছে? তখন এখানে হেজি বুঝতে পারে। হেজি তখন বলে যে আমি একটা মানুষের সাথে তোমার আজকে আলাপ করিয়ে দেবো। এ হচ্ছে আমার বন্ধু, এর সাথে আমি ডেট করছি, তোকে তো আমার বলাই হয়নি। আগের দিন এই কথাটাই আমি হুইয়ংকে জানিয়ে দিয়েছি, আমি এই পিই টিচারের সাথে প্রেম করছি, আমরা দুজন রিলেশনে আছি। এবার এটাই আঙ্কেলকে বলে যে সকলকে আমি কথাটা জানিয়ে দিলাম, তুই বরং আজকে এখানে উইয়ং এর সাথে যা, রেস্ট কর। আর আঙ্কেল উক, আপনি তো অফিসে চলে যাবেন, তাহলে আপনি আমার গাড়িতে আমার সাথে আসুন। এখানে অ্যাকচুয়ালি হংজু আর হুইয়ংকে টাইম স্পেন্ড করার একটা সুযোগ করে দেয় হেজি, তারপর চলে যায়। এদিকে হংজু একটা অস্বস্তি ফিল করতে থাকে হুইয়ং এর গাড়িতে একা যেতে। তখনও বলে যে তুমি কি ফোনটা তুলবে না, ঘুমানোর ভান করে রয়েছো? এদিকে হেজিকে দেখি ওর মনটা তো খারাপ হয়। এদিকে পিই টিচার তখনও নাটক চালিয়ে যাচ্ছিল। আঙ্কেল উক জিজ্ঞেস করলেও তখন বলে, তোমরা সত্যিই কি প্রেমিক প্রেমিকা নও? আমি কিন্তু বিশ্বাস করে ফেলেছি। তখন হেজি বলে, না আমরা জাস্ট নাটক করছিলাম, কারণ আমি চাই হংজু আর হুইয়ং কাছাকাছি আসুক। কিন্তু হ্যাঁ, আমার পিই টিচারকে ভালো লাগতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ফোনে এখানে হংজু নিজের কাজের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর কিছু কাজের ব্যাপারেই পয়েন্ট আউট করছিল। তখন এখানে হুইয়ং বলে, তুমি কাজের ব্যাপারে প্রচুর প্যাশনেট। আচ্ছা তুমি একটা কথা বলো, সেদিনের রাত্রির কথা তোমার মনে আছে? যেদিন আমরা ওই ক্যাম্পে গেছিলাম গিফট দিতে, সেদিন ফেরার সময় তোমার সাথে যখন বাস ফিল করি, তখন আমি একটা গর্তের মধ্যে পড়ে গেছিলাম, তুমি তো আগে এগিয়ে গেছিলে। ফ্ল্যাশব্যাকের ঘটনায় সেটাই দেখানো হয়। যখন হুইয়ং গর্তের মধ্যে পড়ে যায় আর সেখান থেকে চিৎকার করে, তখন হংজু ওকে বাঁচাতে চলে আসে। আর ওকে ওই অবস্থায় দেখে প্রথমে তো প্রচণ্ড হাসি হাসতে থাকে। সামান্য ব্যাঙের আওয়াজেও এখানে হুইয়ং প্রচুর প্রচুর ভয় পেয়ে যায়। ফোনটা জলে ভিজে যাওয়ার কারণে ওর মা বা কারোর সাথেও কন্ট্যাক্ট করতে পারে না, কিন্তু হংজুর ছবিটাও নিজের বুকের মধ্যে যত্ন করে আগলে রাখে। তারপর হংজুকে বলে, তুমি একটা লাঠি খোঁজো আমাকে এখান থেকে তোলবার জন্য। কিন্তু ভুলবশত হংজু এমন একটা লাঠি খুঁজে বের করে, যেটার কারণে হংজু নিজেও এই গর্তের মধ্যে পড়ে যায়। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এতটাই হালকা ছিল লাঠিটা, এখানে হুইয়ং ধরতে গিয়ে জলের মধ্যে ডুবে যায়। আর হুইয়ংকে এভাবে পড়ে যেতে দেখে হংজু ভাবে হয়তো ডুবে মারাই যাচ্ছে। তখন ওখানে হুইয়ং বলে, তুমি সত্যি স্টুপিড, অন্তত নিজের ফোনটা তো কাছে নিয়ে আসবে, সেটাও তুমি ওপরে রেখে এসেছো। এখন আমাদের অপেক্ষা করতে হবে কে কখন আমাদেরকে বাঁচাতে আসবে সেই জন্য।
রাতটা ওরা দুজনেই এইভাবে ম্যানহোলে কাটিয়ে দেয়। হুইয়ং এগুলো ভেবে হাসতে থাকে, হংজুও হাসতে থাকে। বলে তাহলে যাক, তোমার মনে পড়েছে। আচ্ছা, একটা কথা বললে না, তোমার ইন্টারভিউ কিভাবে হয়েছিল? তুমি খারাপ মেমোরিগুলোকে কি তাড়াতাড়ি ভুলে যাও? জুনোর ব্যাপারে তো কিছু বললে না। জুনোর কথা তুলতেই তখনও বলে জানি না আমি এসব ব্যাপারে কিছু। দেখতে দেখতে ওর বাড়ির সামনে চলে আসে। ওর হাত ধরতে চাইলে হংজু রাজি হয় না, কিন্তু নিজেও পায়ে ব্যথার কারণে ঠিক মতন হাসতে পারে না। তখনও বলে আমি নিজেই চেষ্টা করছি। তখনও জোর করে সিঁড়ি দিয়ে উঠতে যায়। হুইয়ং বলে কেন এরকম জোর করছো? সিঁড়ি থেকে বেচারি হংজু পড়েও যাচ্ছে, তাও হুইয়ং এ হেল্প নিতে চায় না। হুইয়ং ওকে কোনো ক্রমে বাঁচিয়ে দেয়। এটার কারণেও ভগবানকে ধন্যবাদ জানায়। হুইয়ং বলে ভগবানকে না বলে আমাকে বলো, কারণ বাঁচিয়েছি তো আমি তোমাকে। ঠিক তখনই জুনহোর একটা কার্ড পড়ে যায়। ওকে ওর টাকা আনতে দেয় আর প্রেসক্রিপশন দেয় ওর ওষুধগুলো এনে দেওয়ার জন্য। আর এখানে হুইয়ং ওর জন্য খাবারও আনতে যায়। তার পরের সিনে আমরা এখানে দেখি আঙ্কেল উক আর হেজি আর পিই টিচার সকলে মিলে এখানে ওরা সাংপিলের রেস্টুরেন্টে খেতে এসেছে। সাংপিলের সাথে কথায় কথায় এটা বেরিয়ে আসে যে হংজু আর হুইয়ং দুজনে একসাথে আছে। কথাটা শোনার পর সাংপিল বলে কি, ওরা দুজনে এত বছর পর একসাথে? তাহলে তো মেলোড্রামা পুরো জমে যাবে। কথাটা শোনার পর হেজি বলে সাংপিল তুই নাকি আমার বন্ধু, তুইও ব্যাপারটা চেপে গেছিস? এখানে হুইয়ং এর প্রথম ভালোবাসা হংজু। তখনও বলে হ্যাঁ, তুই এর ওপর আশা ছেড়ে দে, কারণ অ্যাকচুয়ালি হুইয়ং তোর কপালে নেই। কথাটা শুনে হেজির খারাপ লাগলো। তখন বলে ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি হয়তো এই মানুষটার সাথেই টাইম স্পেন্ড করতে ভালো এখানে কমফোর্টেবল ফিল করব। টিচারকে আমরা এখানে দেখি ও হেজিকে অনেক যত্ন করে খাবার দেয়। এদিকে শরীর খারাপের জ্বরের তারসে হংজুর চোখটা লেগে যায়। তখন ও ফিল করে হুইয়ং ওর কাছে আসে আর ওকে ডিরেক্টলি কিস করতে শুরু করে। ঠিক তখনই কিস করাটা স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পর আরও এম্বারেস ফিল করে হংজু। বলে আমার শরীর খারাপের জন্যই কি আমার মাথার মধ্যে সব উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসছে? আমি বরং ওর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে যাই। দুজনের রুমই ওদের পাশাপাশি ছিল। তখন হংজু নিজের রুমে যেতে যায়। সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উঠতে গেলে তখন হুইয়ং বলে আমি তোমাকে মানা করেছিলাম না ঘর থেকে বেরোবে না, আবার বেরিয়ে এসেছো কেন? ওকে তখন কোলে কোলে তুলে এখানে একটা চেয়ারে বসিয়ে দেয়। তারপর ও নিচে গিয়ে খাবারগুলো নিয়ে আসে। বলে তুমি অত্যন্ত জেদি একটা মেয়ে, কাল সকাল অবধি একটু অপেক্ষা করো না, হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবে। তখনও বলে আমি আসলে তোমার ক্লোজ আসতে চাইছি না। স্কুলে যে ঘটনাগুলো ঘটেছিল তুমি কি সেগুলো সব ভুলে গেছো নাকি? নাকি সুযোগ বুঝে এখানে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? তারপর হংজুর আবারও কিস করার মোমেন্টটার কথা মনে করলেও অস্বস্তি হতে লাগে। এদিকে হুইয়ং ওর জন্য সুন্দর করে বিছানা পেতে দেয়। তারপরও মনে মনে বলে যে তুমি বুঝবে না আমার ফিলিংসটা কি। তার কাছেই ওর কাছে ওর বন্ধু জোসেফের ফোন আসে। জোসেফ ওকে ফোন করে বলে যে তুই তাড়াতাড়ি ফিরে আয়, তোর এখনো আসতে দেরি হচ্ছে কেন? তোর অ্যানিমেশনের কাজ কত দূর গেল? এরপর আমরা জুনোকে দেখি। জুনো এখানে অ্যানিমেশন মুভি দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ওর সাথে এখানে হংজুর রিলেশন ছিল, তখন ও একটা ইন্টারভিউতে গেছিল। সেই ইন্টারভিউটা মেনলি করার কারণই হচ্ছে হংজু অনেক অনেক উচ্ছ্বসিত ছিল ওর ইন্টারভিউ দেখবে বলে। কিন্তু ইন্টারভিউতে গিয়ে এখানে হংজু ঘুমিয়ে পড়ে। জুনও ওকে ডেডিকেট করে অনেকগুলো কথা বলে যে আমার এই লাইনে এসে কাজ করা বা আমার বই লেখা শুধুমাত্র আমার বেস্ট ফ্যানের জন্য। ওই আমার বইয়ের প্রথম পাঠক, আর আমি চাই ওই প্রথম পাঠক সবসময় থাকুক। তখনও বাড়ি ফেরার টাইম হয়। এদিকে হংজু ঘুমিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় ছোট্ট শিশুর মতন হংজুকেও আদর করতে যায়। পিছন থেকে একটি মেয়ে এসে জুনোকে প্রপোজ করতে গেলে জুনো বলে আমি অলরেডি একটি মেয়ের প্রেমে পড়ে গেছি। আর এখানে দেখানো হয় যে জুনো আর হংজু আগেও একটা অ্যানিমেশনে একসাথে কাজ করেছে, একজন প্রডিউসার একজন ডিরেক্টর। তখন ওর কোওয়ার্কার ওর কাছে চলে আসে। বলে তোমাদের দুজনের ভালোবাসা কি আবারও এক হতে পারবে? আমার মনে হয় না সেটা আর সম্ভব বলে। তখন জুনো বলে আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবো না। এরপর হুইয়ংকে দেখি ও জুনোর ভিজিটিং কার্ডটা দেখতে থাকে। তখনও মনে মনে জুনোর কথা আবারও মনে পড়ে যায়। সেদিন রাত্রির ওরা দুজনেই ম্যানহোলে আটকে থাকে। তখন এখানে যখন হংজুকে জিজ্ঞেস করে জুনোকে কেন পছন্দ করো, জুনো বলে যে ও অনেক হ্যান্ডসাম তাই জন্য। আর ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। তখনও বলে তুমি একটা সত্যি কথা বলো নইলে মার খাবে। তখনও বলে আমি স্কুলে একবার অঙ্ক পরীক্ষায় একটা অঙ্ক ভুল করেছিলাম। অঞ্জু বলে তাতে কি, তুমি তো ফার্স্ট বয় আর আমি লাস্ট গার্ল, আমি তো সব কিছু ভুল করি। আচ্ছা তোমার কি পছন্দ? তখন ভুলবশত হুইয়ং বলে দেয় যে আমি অ্যানিম ভিডিও ভালোবাসি, আমি অ্যানিম ভিডিও বানাতে চাই ভবিষ্যতে। হংজু বলে কেন অ্যানিম ভিডিও? অ্যানিম ভিডিও তো আমারও ভালো লাগে। আচ্ছা তুমি এত পড়াশোনায় ভালো, শুধু অ্যানিম ভিডিও কেন? শোনো না, তুমি অ্যানিম ভিডিও বানানোর কাজটা আমার উপর ছেড়ে দাও, আমি আমার চাকরির 5% তোমাকে দেব, মাইনে পেই।
এরপর সকাল হয়ে যায়। সাংপিল আর হেজি ওকে SMS করে জিজ্ঞেস করে আগের দিনের রাত কেমন কাটলো। এটাতে হংজু একটু লজ্জা পায়। পরের দিন ঘুম থেকে উঠেই দেখে হুইয়ং অনেক অনেক ব্রেকফাস্ট ওর জন্য রেডি করে রেখেছে। আজকে একটু অন্যভাবে হুইয়ং ওর খাতিরদারি করতে থাকে, ওকে অনেক খাবার দেয়। তারপর ও খাবারগুলো খেতে থাকে, ফলে খাবারগুলো খুব বেশি সল্টি হয়নি। তখন এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও আগেই সাংপিলের থেকে জেনে নিয়েছিল এখানে হংজু কি কি খাবার খেতে ভালোবাসে। এমনকি ওর প্রিয় কেকটা অবধি আনিয়ে রেখেছে, যেটা হেজি আনতে হেল্প করেছে। তারপর ওকে জিজ্ঞেস করে তোমার কথা মনে আছে সেদিন রাত্রিরের গল্পে আমরা আবারও চলো ফিরে যাই। তুমি সেদিন রাত্রিরে আমাকে প্রমিস করেছিলে তোমার চাকরির মাইনা থেকে 5% দেবে, তাহলে সেটার কি হলো? সেটা আমাকে দিতেই হবে। হেজি যখন বলে যে তুমি ব্লাইন্ড ডেটে যেতে গেছিলে একটা অন্য মেয়ের সাথে, বা ও গেছিল আর জুনোর থেকে মুভ অন করার জন্য একটা সম্পর্কে জড়াতে চায়, কিন্তু তখনই তোমার সাথে ওর দেখা হয়ে যায়। আমার মনে হয় তোমরা আবারও রিলেশনটা শুরু করো। কিন্তু এখানে হংজু বলে হেজিকে যে আমি এখানে প্রথমে ওর সাথে একটা বন্ধুর মতন সম্পর্ক করতে চাই। হুইয়ং বলে যে আমি চাই না একটা ভালোবাসার সম্পর্ক হুট করে হোক, প্রথমে আমরা অনেক ক্লোজ বন্ধু হব, তারপর একে অপরকে ভালোবাসবো। তো এইভাবে দুজনে খুব সুন্দরভাবে গল্প করতে থাকে। তখনও বলে যে বেশ দেখা যাক তোমরা কি হও, তুমি অনেক খেতে পারো। তারপর আমরা জুনোকে দেখি। জুনো এখানে হংজুর অফিসে গিয়ে দেখে ও আজকে কাজে আসেনি, যে কারণে ও জানতে পারে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে যখন হংজু একা হাঁটার চেষ্টা করছিল তখন জুনোর বাড়ির সামনে ওকে অবস্থায় দেখে নেয়। জুনো বলে তুমি কাজের অজুহাত দিয়ে তুমি কি এখানে ছুটি কাটাচ্ছ? তাহলে আমি কিন্তু তোমাকে কাজ থেকে তাড়িয়ে দেবো। কথাটা শোনা মাত্র হংজু এখানে এসে প্রতিবাদ করে। উইয়ং কিছু বলার আগেই ও বলে দেয় যে চাইলে যা খুশি তাই করতে পারো, আমাকে বাদ দিয়ে দিতে পারো, আমি তোমার পার্সোনাল চাকর নই। আর একটা জিনিস, আমার সাথে পার্সোনালি কিছু করার চেষ্টাও করো না। জুনু এই কথাটা মেনে নিতে পারে না, ওর ইগো হার্ট করে আর ও তখন ওখান থেকে চলে যায়। এই কষ্টটা হংজুর প্রচণ্ড হয়, ওর মনটা ভেঙে যায়। হুইয়ং ওপরের সিঁড়ি দিয়ে উঠে আসে, দরজার ফাঁক থেকে দেখতে পায় মাথা নিচু করে হংজু বসে বসে মন খারাপ করে রয়েছে আর কাঁদছে। তখনও বলে কি জানি না, খুব এম্বারেস ফিল করে, তুমি সবসময় আমার ব্যর্থ ভালোবাসার সাক্ষী কেন হয়ে থাকো? তখন হুইয়ং বলে তাহলে চলো আমরা সাফল্যের দিকে এগোই, খুব তাড়াতাড়ি সবকিছু বদলে যাবে। বলেই ওকে কিস করতে শুরু করে আর এখানে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইয়ং বারবার করে হংজুকে এভাবেই চেয়েছে, সবসময় লুকিয়ে ওকে দেখতো। সেদিন রাত্রিরে যেদিন ওরা ম্যানহোলে কাটিয়েছে সেদিন হুইয়ং ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল আর হংজুর হার্টবিটটা বেড়ে গেছিল। ও বলছিল যে কেন আমার হার্টবিট এত বেড়ে গেল। আর এখানে এই পর্ব কিন্তু শেষ হয়ে যায়।